তার উপর ভিত্তি করে আমরা কিন্তু আজকে কাজটুকু করব। আমি ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাসটা আগে লিখে নিচ্ছি। ইন্টিগ্রেশন a to b f of x dx, this is capital F of b minus capital F of a। এই থিওরামটা তোমাদেরকে আগের ক্লাসে দিয়েছি কিছুদিন আগে। এটা হলো ডেফিনিট ইন্টিগ্রালের ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। সো আজকে আমরা সাবস্টিটিউট মেথড বা যে মেথডস গুলি আমরা আগে শিখেছি সেই মেথডস গুলি অ্যাপ্লাই করে এই ফর্মুলাটা ইউজ করে কিছু ডেফিনিট ইন্টিগ্রাল সলভ করব। সাপোজ সাবস্টিটিউশন মেথড, আমি একটা ছোট্ট প্রবলেম নিচ্ছি। সে ফর এক্সাম্পল 0 to π/2, this is the limit, and 4 sin of x/2 then dx. How to solve this problem? যদি লিমিট না থাকতো তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি করতে পারতাম। স্যার এটা ডিরেক্টলি কিভাবে? চলো দেখি কে পারবে ডিরেক্টলি। দেখো তো মনে আছে কিনা এই ফর্মুলাটা। গুণেরটা দিয়ে মনে হয়। আমি এটা ডিরেক্টলি করে দেখাবো এবং সাবস্টিটিউশন করে দেখাবো। এই প্রবলেমটা দুই ভাবে দেখাবো। আমি এখানে ডিরেক্টলি করে দেখাই। দেখো একটা ফর্মুলা দিয়েছিলাম, ইন্টিগ্রেশন sin mx dx, এর রেজাল্ট কি -1/m cos mx প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আমার মনে হয় অল অফ ইউ ওয়ার রাইটিং দিস ফর্মুলা, লিখেছিলাম, আমার মনে আছে, আমিও লিখে দিয়েছি। মাই কোশ্চেন, হোয়াট ইজ দ্য এম অফ দিস প্রবলেম? এই প্রবলেমের মধ্যে m এর মান কত? x/2. No, m is the coefficient of x. M is the coefficient of x. So here m is 1/2, not x/2. জি স্যার। Here m is 1/2. Okay. তাহলে as per definition 4 into 1/1/2, that is 1/2, 1/m, আর হলো একটি মাইনাস আসবে, মাইনাসটা আমরা এখানে দিয়ে নিলাম, আর হলো cos of x/2। ইন্টিগ্রেশনের কাজ শেষ, আমরা এখন সীমানা বসিয়ে দিব 0 to π/2। এবার দেখো এই 2টা কিন্তু উপরে চলে আসবে, যেহেতু নিচে ভাগ অবস্থায় আছে উপরে, তাহলে 4 দুগুণে 8, এটা হবে -8। এবার cos π/2, তাহলে x এর মান যদি π/2 বসাও তাহলে হবে cos π/4 মাইনাস x এর মান 0 বসালে cos 0। এবার cos π/4 এর মান কত? cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান 1/√2, that is -8 1/√2 -1, cos 0 এর মান 1। অর্থাৎ আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 8 8/√2, তাহলে কত আসতেছে? মাইনাস মাইনাস +8 -8/√2। আবার কাটাকাটি করলে উপরে হয় 4√2। যাই হোক, ক্যালকুলেশন করে আমরা এই রেজাল্টটা পেলাম। এই অঙ্কটা কিভাবে করেছি বলতো? ইউজিং ডাইরেক্ট ইন্টিগ্রেশন। ভেরি গুড। চলো আমরা এটা সাবস্টিটিউট মেথডে করি, তাহলে অঙ্কটা আরো সহজ হবে। সাবস্টিটিউশনের থিংকিংটা হলো এই পোরশনটা আমরা অন্য একটা ভেরিয়েবল ধরবো, যে লেট x/2 is equals to y, ধরার পরে সেখান থেকে ডিফারেন্সিয়েশন করব, dx এর মান বের করব। তাহলে x equals to 2y, ডিফারেন্সিয়েশন করলে কত হয়? x এর সাপেক্ষে 1 -2 dy/dx, সুতরাং dx equals to 2 dy। আমরা ডিফারেন্সিয়েশন করে রেজাল্ট পেলাম 2 dy। আরেকটি কাজ বাকি আছে, সেটা হলো লিমিট চেঞ্জ করতে হবে। তো লিমিট চেঞ্জ করে কিভাবে? x to y, x এর মান কত? 0, আর কত? π/2, x এর মান 0 এবং π/2। কোথায় বসাবো?
ওই সাপোজিশন সমীকরণের মধ্যে। তাহলে x এর মান যদি 0 বসাও y এর মান কত হয়? 0। ভেরি গুড। x এর মান π/2 বসালে এটা হবে π/4। এখন আমাদের এই অঙ্কটা কি হচ্ছে? 0 এর পরিবর্তে 0, π/2 এর পরিবর্তে আসতেছে π/4। 4 sin y dx, dx হলো 2 dy, 2টা আমরা সামনে বসিয়ে দিলাম, তাহলে আসতেছে 8 sin y এর ইন্টিগ্রেশন মাইনাস cos y 0 to π/4। তাহলে -8 কমন নিলাম, cos π/4 মাইনাস cos 0, এই যে cos π/4 মাইনাস cos 0, লাইনটা মিলেছে? জি স্যার। এবং আলটিমেটলি রেজাল্ট দুইটারই একই এসেছে, 8 - 8/√2। ক্যালকুলেশন করলে হয়তো বা অন্য একটা রেজাল্ট আসবে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। স্যার একটু কথা ছিল। হ্যাঁ শিওর। স্যার আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রালে স্যার আমাদের কিছু সমস্যা ছিল স্যার, সেগুলো তো এখনো আপনাকে বলতে পারি নাই স্যার। সমস্যাগুলি করতেছিলাম তো। জি স্যার। পার্টিকুলারলি মার্ক করে হাইলাইট করে আমাকে জি একটু স্যার। দাও না, আমি সলভ করে দিই। স্যার এটা স্যার সামনের ক্লাসে দেই স্যার। হ্যাঁ শিওর। শোনো, সমস্যা ক্লাসে দিতে হবে, নট নেসেসারি। এনি টাইম ইউ ক্যান সাবমিট ইউর প্রবলেমস থ্রু আওয়ার ক্লাসরুম, সরি গুগল ক্লাসরুম, দ্যাটস নট গুগল ক্লাসরুম, অনলাইন ক্যাম্পাস, হোয়াটসঅ্যাপ। দ্যাট মিন্স হোয়াটসঅ্যাপ। রাইট রাইট, হোয়াটসঅ্যাপে দিলে আমি এটাকে গুরুত্বের সহিত দেখাবো। তবে কিছু লিখে দিতে হবে, স্যার প্লিজ চেক দিস বা পারতেছি না এই টাইপের। শুধু ছবি তুলে দিলে আমি মনে স্যার করি অনেক মানে কয়েকটাই আছে স্যার সমস্যা। নো প্রবলেম, একটু লিখে দিবে স্যার এই এই সমস্যা একটু কাইন্ডলি চেক করেন, আমি অবশ্যই সাবমিট করে দিব, এটা ক্লাস দরকার হবে না, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা কি করলাম? এই ডেফিনিশন অ্যাপ্লাই করে ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম সলভ করেছি, দুই পক্ষে কিন্তু সেম রেজাল্ট এসেছে। সো এতদিন তোমরা যদি সত্যি সত্যি পড়ে থাকো, সো ডেফিনিট ইন্টিগ্রালটা হবে তোমাদের জন্য রিভিউ, তোমাদের জন্য রিভিউ, এটা মনে রাখবে। আচ্ছা, মনে করো একটি প্রবলেম এই টাইপের। স্যার আরেকটা কথা স্যার। শিওর। স্যার এই আমাদের তো স্যার মানে কম সময় লাগতেছে স্যার, মানে এই যে বেশি সময় নিতে পারতেছে না জানার জন্য স্যার, তাই এই মানে এই সপ্তাহের যে ক্লাস আর একটা বাকি ওটা কি নেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুধু এইটা না, আমার যদি শেষ না হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইন এডিশন ক্লাস নিব, আমার সিলেবাসটা শেষ করতে হবে, ঠিক আছে? ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে এই দুটেই শেষ করে দিতে হবে, না। তোমার এবং আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তথা লেখাপড়া সম্পূর্ণ করতে গিয়ে যা যা দরকার লাগে সবটুকুই করব। কথা কি বুঝে আসছে? প্রয়োজনে আপকামিং 25 তারিখ থেকে তো পরীক্ষা, 24 তারিখও আমরা ক্লাস নিব, 24 এবং 23 ওই দুই দিনও কিন্তু আমরা ক্লাস নিব। ক্লাস কেন নিব আমাকে তো বলে নাই যে 24 তারিখ ক্লাস নিতে পারবো না। এক্সাম নাকি 23 তারিখ থেকে? না না, 25 তারিখ থেকে এক্সাম। তোমাদের স্টুডেন্ট লগইনে দেখবা এক্সাম দেওয়া আছে 25 তারিখ স্যার থেকে। সব কয়জন স্যার বললো স্যার স্যার যে 23 তারিখ স্যার তোমরা পরীক্ষা। স্টুডেন্ট লগইনে পরীক্ষা শুরুর নোটিশটা দেওয়া আছে, দেখে নিও। হ্যাঁ জি স্যার। আচ্ছা, যদি 23 তারিখ থেকেও হয়, যদি সত্যি, আমি তো স্টুডেন্ট লগইন দেখেছি, পরীক্ষার ওই শিডিউলটা দেখিনি, হয়তোবা হতে পারে, তাহলে আমরা ক্লাস নিতে পারবো না, তারপরেও নিতে হবে, সেটা অন পারমিশন, দ্যাট ইজ অ্যাপ্রুভাল ফ্রম হায়ার অথরিটি, অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু তোমাদের ক্লাস নিতে হবে, এটা সমস্যা নাই, যেহেতু তোমরা লেটে ক্লাস শুরু করেছো, তোমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতেই হবে। আচ্ছা চলো, আমাদের আরো একটি প্রবলেম, সে ফর এক্সাম্পল -2 থেকে -1 লিমিট দিলাম, তারপরে মনে করো x dx আর ডিনোমিনেটরে ফাংশনটা সাপোজ x² +2 হোল কিউব। এখন আমরা জানি এই x² +2 এইটাকে যদি কিছু একটা সাবস্টিটিউট করি তাহলে x dx আসে, কারণ x² এর মধ্যে ডিফারেন্সিয়েট করলে x পাওয়া যায়, অর্থাৎ আমরা এই অঙ্কটা সাবস্টিটিউট করতে গিয়ে এই পুরোটুকুকে অন্য একটি ভেরিয়েবলে শিফট করব, যেমন লেট x² + 2 is equals to suppose y,
এখন আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে হবে টুয়াইস এক্স প্লাস 0 ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। সো এখান থেকে এক্স ডিএক্স ইকুয়ালস টু হাফ ডিওয়াই পেয়ে যাব। আমরা এক্স ডিএক্স এর মান বের করলাম। আমাদের কিন্তু সীমানা পরিবর্তন করতে হবে। কিভাবে সীমানা পরিবর্তন করা যায়? এক্স থেকে ওয়াই, এক্স এর মান -2 থেকে -1, তাহলে -2 -1 কোথায় বসাবো? এই ভ্যালু আমাদের সাপোজিশন ইকুয়েশনে। একটা অঙ্ক যেরকম সবগুলি অঙ্ক কিন্তু ওই রকমই। তাহলে এক্স এর মান যদি -2 বসাই 4 + 2, ওয়াই এর মান 2 আসে হবে। 6, আর এক্স এর মান -1 বসালে ওয়াই এর মান আসে 3। এবার আসো আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে? অঙ্কটা দাঁড়াচ্ছে এই টাইপের, -2 এর বিপরীত ভ্যালুটা হলো 6 আর -1 এর বিপরীত ভ্যালুটা হলো 3, আর এক্স ডিএক্স এর মান হাফ ডিওয়াই, তাহলে 1/2 আর ডিওয়াইটা একটু ডাইনে লিখলাম, আর x² + 2 এর মান হলো ওয়াই, দ্যাট ইজ y³। তার মানে অঙ্কটা লেখা যায় এরকম 1/2 6 থেকে 2 y⁻³ -3 dy। অঙ্ক তো শেষ। 1/2, স্যার এখানে 3 হবে, 6 থেকে 3 হবে উপরে। হ্যাঁ -3, এটা -2 নিচে মাইনাস, লিমিটে 3 হবে। ও সরি এটা 2 না হয়, থ্যাংক ইউ। তাহলে লিমিট এটা 6 এবং 3, তাহলে দেখো আমাদের আসতেছে -1/4, তাহলে এটা হবে 3⁻² -2 -6⁻²। এবার একটু ক্যালকুলেশন করে দেখো, নিশ্চয়ই একটা রেজাল্ট আসবে। আমি রেজাল্টটা যদি এই দিকে লিখি কত হয় দেখো, এটা লেখা যায় -1/4 1/9 -1/6 36। এই তো, তাহলে ক্যালকুলেটর দিয়ে করে নাও, তাই না? 1/36 -1/9 এত ইন্টু 1/4, দেখো তো কত হয়। মাইনাস করলে হচ্ছে 1/36 -1/9, রেজাল্ট আসে 1/18। এর সাথে গুণ হবে 1/4 কত হয়? আমার আসতেছে এটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে আমার আসতেছে -1/48। তোমাদের কত আসে? জি স্যার, এটা এসেছে -1/48। -1/48। তার মানে ডেফিনিট ইন্টিগ্রাল খুব কঠিন যে ব্যাপারটা এমন নয়। আরেকটা অঙ্ক দেখো, তাহলে বুঝতে পারবা যে ডেফিনিট ইন্টিগ্রালের কঠিন জিনিসটা হলো সাবস্টিটিউশন, লিমিট চেঞ্জ, দুটি কাজ করতে হয়, তারপরে আমাদের কাজগুলো করতে হয়। আর যে রুলস আছে, আচ্ছা তোমাদের কিন্তু গতকাল পরীক্ষা দিয়েছো এবং রেজাল্ট প্রসেস করে দিয়েছি, ইজ দেয়ার এনি রিকোয়ারমেন্ট বা আমি যা রিভিউ দরকার আছে? অ্যাবসেন্ট লেখা যে স্যার, স্যার অ্যানসার গুলো একটু দেখা দিলে ভালো হতো। অ্যানসার গুলো গত ক্লাসের অ্যানসার গুলি দিয়ে দিলে ভালো হয় না? তাহলে আমি ক্লাস শেষে যে কাজটা করে দিব, ফর্ম দুইটা ওপেন করে দিব, তোমরা বারবার ক্লিক করে অ্যানসার দেখে নিবে। স্যার হ্যালো স্যার। জি বলো। হ্যাঁ স্যার। স্যার আমরা তো পরীক্ষা দিয়েছি কিন্তু অ্যাবসেন্ট যে লেখা, কোথায় অ্যাবসেন্ট? এবি লেখা যে স্যার। দুই জায়গায় অ্যাবসেন্ট লেখা? না স্যার, সিটি 1 না ভাই, তুমি সেটা ভালো করে দেখিও, একটা হলো সিটি 3 আর একটা হলো সিটি 3 স্পেশাল। ওই দিন যারা পরীক্ষা দিয়েছো আর গতকাল যারা পরীক্ষা দিয়েছো, আমি বলেছিলাম, আমার কথাটা ছিল এমন, দুইটা সিটির মধ্যে বেস্ট ওয়ান উইল বি কাউন্টেড অ্যাজ ফর সিটি 3। তাহলে দুইটা রেজাল্ট করে দুইটার মধ্যে যে এই রেজাল্টটা ভালো সেটা সিটি 3 হিসাবে কাউন্ট করব। এই রেজাল্টটা দিয়েছি, আগের যে সিটি 1 2 ওইটা না, আগের গুলি তো আছেই। ওকে স্যার, বুঝতে পারছি এবার। জি, কারণ সিটি 3 আমার একদল ছাত্র ক্যাম্পাসে যাওয়ার কারণে পরীক্ষা দিতে পারেনি, এই জন্য কিন্তু সুযোগটা সবাইকে দিয়েছিলাম। আমার একটু কষ্ট হয়েছে রেজাল্ট প্রসেসিং,
কিন্তু তোমরা অনেকেই বেনিফিটেড, অনেকে পরীক্ষা দাওনি, নো প্রবলেম। যারা দিয়েছো আগে 8, 9, 10 পেয়েছো তারা আর দেয়নি গতকাল, সমস্যা নেই। কিন্তু আলটিমেটলি যা পাওয়ার আমি কিন্তু সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। Another example, suppose 1 to 2 square root of say 2 minus 3x dx, এটা আমরা কিভাবে করব? এটাও কিন্তু প্রবলেমটা সলভ করতে হলে উই নিড টু সাবস্টিটিউট। এই পোরশন পুরোটুকুকে আমাদের মনে মনে ধরে নিতে হবে। লেট 2 minus 3x equals to suppose y. তো এখান স্যার থেকে এটা স্যার ওয়াই স্কয়ার হবে না স্যার? y স্কয়ার হতো যদি তার সাথে একটা নন রোড টার্ম থাকতো। এখানে কিন্তু অন্য কোনো আর টার্ম নেই, বুঝতে পেরেছি? অন্য কোনো টার্ম নেই। আচ্ছা তুমি যদি y স্কয়ার ধরো তাও কিন্তু হবে। y স্কয়ার ওয়াই স্কয়ার বলছিলাম কেন স্যার, ওই এক্স এর উপরে তো স্যার কোনো পাওয়ার নাই স্যার, পাওয়ার নাই, পাওয়ার না না, যেগুলা স্যার আছে ওগুলা ওইখানে স্যার যদি অঙ্কগুলি এমন হতো, সাপোজ 1 to 2 x plus 3 স্কয়ার রুট অফ 1 minus x, এই ক্ষেত্রে বলেছিলাম এরকম। জি স্যার। বাট এখানেও যে হবে না সেটা বলছি না, চলো আমরা ওই রুলেই করে দেখি, অবশ্যই হবে, কোনো কঠিন মনে হয় না এবং হবে। y স্কয়ার ধরে নিলাম, সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে হয় -3 is equals to 2y dy by dx, সুতরাং dx equals to -2/3y dy। এখন আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। এই y স্কয়ার ধরার কারণে লিমিটটা একটু কেয়ারফুলি চেঞ্জ করতে হবে। লিমিট আছে 1 থেকে 2, x এর মান এবং y এর মান 1 থেকে 2। এখন x এর মান যদি 1 বসাও, খেয়াল করে দেখো, x এর মান যদি 1 বসাও এটা y স্কয়ার ধরা যাবে না, একটু প্রবলেম হচ্ছে লিমিট চেঞ্জিং এর ক্ষেত্রে। আচ্ছা আমি একটু, ঠিক আছে y স্কয়ার ধরা যাবে, বাট আমার অঙ্কটা তো আমি বানিয়ে দিয়েছি, বানানো অঙ্কে একটা প্রবলেমটা হলো আমাদের একটা কমপ্লেক্স নাম্বার জেনারেট হয়ে গিয়েছে ডিউ টু দিস প্রবলেম। তাহলে এটা সবচেয়ে ভালো হলো জেনারেশনটার জন্য আমরা কমপ্লেক্সিটি অ্যারাইজ করার জন্য অঙ্কটাতে একটু পরিবর্তন করে দিলাম। অঙ্কটা যদি পরিবর্তন করে দেই তাহলে আর এই কমপ্লেক্সিটিটা থাকবে না, কমপ্লেক্স নাম্বার আসা যাবে না, অঙ্কটা হয়নি তখন। আচ্ছা, বাট এই জায়গায় y স্কয়ার ধরলে কোনো সমস্যা নেই। এবার আসো x এর মান যদি y ধরি, সরি x এর মান যদি 1 ধরি, y স্কয়ারের মান আসে 5, y এর মান আসে √5 অথবা -√5, পজিটিভ অথবা স্যার নেগেটিভ। এখানে y স্কয়ার না ধরে যদি আমরা y ধরতাম তাহলে কি সমস্যা হতো? নো নো, কোনো সমস্যা নাই, তাও কোনো সমস্যা নেই। y স্কয়ার ধরেছো তাও কোনো সমস্যা নেই। এবার তুমি যদি x এর মান 2 ধরো তাহলে হবে 8, তাহলে পজিটিভ নেগেটিভ, এখানে যদি পজিটিভ নাও এটাও পজিটিভ নিতে হবে, এখানে নেগেটিভ ভ্যালুটা নিলে এটাও নেগেটিভ নিতে হবে। এই জায়গায় একটা সমস্যা আছে, আমরা এটা পজিটিভ নিব 2√2, অর্থাৎ আকাশে y স্কয়ার সমান 8, অর্থাৎ y সমান 2√2 পজিটিভ। -2√2 নিব না, যদি এইটা মাইনাস নিতাম তাহলে এটাও মাইনাস নিতাম, এই জায়গায় y স্কয়ারের হিসাব। তাহলে চলো আমরা মানগুলো বসিয়ে দেই। 1 এর পরিবর্তে এসেছে √5 আর 2 এর পরিবর্তে এসেছে 2√2, আর এই জায়গাটা y স্কয়ার, স্কয়ার রুট কাটা গেলে থাকে y, dx এর মান এসেছে 2/3y dy। এবার ক্যালকুলেশন করলে 2/3 আমাদের আসতেছে 2/3, y স্কয়ারের ইন্টিগ্রেশন y³ 3, then 2√2 divided by √5। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দাও, তাহলে আসে 2/9, আর আপার লিমিট হলো 2√2 হোল কিউব মাইনাস √5 হোল কিউব। এখন এই ক্যালকুলেশনটা তুমি তোমার ক্যালকুলেটর দিয়ে বসিয়ে হিসাব নিকাশ করে অ্যান্সার করে দিবা। স্যার এটা যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসে করে দিই ইয়েস ইয়েস, ওইটাই বলছি, নো প্রবলেম, ওইটাই ক্যালকুলেটর দিয়ে পরীক্ষায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম,
পরীক্ষার কথাই বলছি, ক্যালকুলেটর দিয়ে বসিয়ে একটা মান পাবে, অ্যান্সার করে দিবে। আশা করি ডেফিনিট গুলি বুঝতেছো। সাপোজ অ্যানাদার প্রবলেম, তো সাবস্টিটিউশন মেথড আছে, বা আমরা যে আগের ক্লাসে যে বিভিন্ন ক্যালকুলেশন করেছি সেগুলি আমরা করতে পারি। মনে করো যে x মাইনাস 1 x প্লাস 2, আর সে ফর এক্সাম্পল এটা হলো 3 থেকে 4 1 dx। ওকে, তার মানে কি? তার মানে হলো এটা কিন্তু সাবস্টিটিউট মেথড না, এটা পার্শিয়াল ফ্র্যাকশন করব, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেন ক্যালকুলেশন করে ফেলবো। পারবো না? জি স্যার। জি, এইটা অ্যাজ ইট ইজ সিম্পল, দ্যাট ইজ 3 to 4। দেন আমরা জানি কিভাবে করতে হয়। হ্যাঁ, x প্লাস 2, তারপরে আমরা বসিয়ে দেই, x এর মান 1 বসালে এটা 3 আসে উপরে, আর এখানে 1 মাইনাস 2 বসালে এটা মাইনাস 3 আসে। এই তো ইন্টিগ্রেশন করলে 1/3, প্রথম অংশ হলো ln অফ x মাইনাস 3, আর মাইনাস 1/3 ln অফ x প্লাস 2। এই সবটুকুর মধ্যে আমরা সীমানা 3 থেকে 4 বসিয়ে দিব। ভেরি গুড। প্রথমে আপার লিমিট বসাবো 4, যে আপার লিমিট 4 বসাই কত হয়? 4 বসালে 4 মাইনাস 1, তাহলে 1/3 ln 1 মাইনাস 1/3 ln 6, এই হলো আপার লিমিট, মাইনাস 1/3। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি এই জায়গায় মেবি সামথিং ভুল করেছি, এটা তো 3 না, এটা 1 ছিল। তাহলে মানটা চেঞ্জ হবে, 4 বসালে এটা হবে ln 3 মাইনাস 1/3, 4 বসালে এটা হবে ln 6, ঠিক আছে। আর মাইনাস 1/3 3 বসালে হয় ln 2 মাইনাস 1/3 ln 5। এখন তুমি এই সবটুকু ক্যালকুলেটরে বসিয়ে সাবমিট করে দিতে পারো, সমস্যা নাই। বুঝতে পেরেছি? সেকেন্ড লাইনটা আরেকবার যদি রিপিট করতেন। হ্যাঁ, এই লাইনটা সেকেন্ড স্যার, সেকেন্ড স্যার, এটা দ্বিতীয়টা স্যার, তার উপর এটা। হ্যাঁ জি স্যার। স্যার জি স্যার। রেড কালারেরটা। রেড কালারেরটা শোনো, জি স্যার। পার্সিয়ালটা হলো আমি কিন্তু দুইবার পড়িয়েছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে। যদি দুইটি টার্ম থাকে আমরা দুইটি টার্ম লিখি, প্রথম টার্মটা 0 বসাই, x এর মান আসে কত? 1, এই 1টা অবশিষ্ট জায়গায় এখানে বসাতে হবে। 1 বসালে 1 প্লাস 2 3, উপরে 1 নিচে 3, এখানে প্লাস চিহ্ন থাকবে। আর এই জায়গাটা 0 বসালে x এর মান -2, সেই -2টা পাশের টার্মে বসালে হয় -2 -1 -3, এখানে বসিয়ে দিলাম। এই হলো পার্শিয়াল ফ্র্যাকশন। আমি তোমাদেরকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের সময় পার্শিয়াল পড়িয়েছিলাম, আবার ইন্টিগ্রেশনের সময়ও পড়িয়েছি, তোমাদেরকে পরীক্ষাও দিয়ে নিয়েছিলাম। আশা করি বাকিটা তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। ঠিক আছে, এবার আসো একেবারে বিগিনিং অফ দ্য সেমিস্টার আমরা কিন্তু ইন্টারভেল পড়িয়েছিলাম, এবং কিছুদিন পূর্বে তোমাদের প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল পড়িয়েছিলাম। ইন্টারভেল এবং ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি ইউজ করে কিভাবে ক্যালকুলেট করতে হয় তা দেখো। মনে করে একটা প্রবলেম এই টাইপের, 0 to 4 f of x dx, অঙ্কটা এইভাবে দেওয়া আছে, আর ফাংশনটা ডিফাইন করা আছে এই টাইপের। সাপোজ 1 মাইনাস টুয়াইস এক্স, যখন x এর মান 2 বা 2 এর চেয়ে বড়, x এর মান 2 বা 2 এর চেয়ে বড়, তাহলে এই রেজাল্টটা হলো মনে করো 1 মাইনাস টুয়াইস এক্স। আর মনে করো e টু দা পাওয়ার x, যখন x এর মান 2 এর চেয়ে ছোট। এইভাবে যদি ইন্টিগ্রেশন থাকে তাহলে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমাদের যে ব্রেকডাউন দেয়া আছে, that is x equals to 2 is a breakdown, that is discontinuity part, সেই 2টা কি এই সীমানার মধ্যে আছে কিনা টেস্ট করতে হবে। 2 কি 0 to 4 এর মধ্যে আছে? আছে স্যার। ইয়েস, আছে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা প্রপার্টি অনুযায়ী সাবডিভিশন করতে হবে দুই ভাবে।
যে f of x dx can be written as 0 to 2 f of x dx plus 2 to 4 f of x dx। এখন এই ইন্টারভেলের মধ্যে ফাংশনাল ভ্যালুটা কোনটা? 0 থেকে 2 কোন ফাংশনটা সাপোর্ট করে? উপরের ফাংশনটা হলো 2 এবং প্রথমটা 2 এর স্যার। চেয়ে বড়। প্রথমটা স্যার। উপরেরটা হলো 2 এবং 2 এর চেয়ে বড়, 3 4 5 এর জন্য এটা, আর এটা হলো 2 এর চেয়ে ছোট। স্যার নিচেরটাই হবে স্যার। তাহলে নিচেরটা স্যার। আমার এখানে বোঝাচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, তাহলে 2 এর চেয়ে ছোটটা কাউন্ট হবে না বড়টা? ছোটটা ছোটটা count হবে, ছোটটা স্যার। স্যার। ছোটটাই কাউন্ট হয়। ছোটটা কাউন্ট হবে, ঠিক আছে। এক জায়গায় 2 পর্যন্ত, আবার সেখান থেকে 2 পর্যন্ত, সো দুইটাই মিলে আমাদের একই পয়েন্টে ইন্টিগ্রেশন কিন্তু 0। আমরা শিখিয়েছি a to a f of x dx এর মান 0, অতএব দুই জায়গায় 2 এসেছে, তাতে কোনো সমস্যা নাই। আলটিমেটলি তার মধ্যবর্তী এলাকাটাই ক্যালকুলেশনে আসে। স্যার দুইটা আলাদা আলাদা লিমিট কিভাবে আসলো স্যার এটা একটু? মানে এই 2 কিভাবে আসলো বুঝুনি? হ্যাঁ স্যার। এটা আমরা কিছুদিন আগে প্রপার্টি পড়িয়েছিলাম, ভিডিও লেকচার আছে এবং স্লাইড আছে। যদি একটা পয়েন্ট ইন্টারভেলের মধ্যবর্তী সিতে কি থাকে এ এবং বি এর মধ্যে, তাহলে এটা এইভাবে লেখা যায়। প্রপার্টিটা একটু তোমাকে দেখতে হবে। এখন এর আন্ডারে আমাদের রেজাল্ট আসছে 0 to 2 f of x এর মান e to the power x dx, আর 2 to 4 এর মধ্যে আসছে বাকিটা 1 minus 2x। এখন দুইটা ইন্টিগ্রেশন হলো, দুইটা ইন্টিগ্রেশন আমরা সলভ করি, কত হয় দেখো। এর রেজাল্ট e to the power x 0 to 2, এটা হলো x minus x স্কয়ার 2 to 4। তাহলে এইদিকে যদি আমরা রেজাল্ট করি e to the power 2 minus e to the power 0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 4 minus 4 square upper limit minus 2 minus 2 square lower limit, তাহলে স্কয়ার মাইনাস 1 e to the power 0 1, এখানে হলো 16 থেকে 4 বাদ দিলে হয় মাইনাস 12, আর এখানে হলো 2 থেকে 4 মাইনাস 2 প্লাস 2, তাহলে আসতেছে কত 13 থেকে 11, অর্থাৎ স্কয়ার মাইনাস 11, এটা আমাদের অ্যান্সার। স্কয়ার মাইনাস 11, অথবা ক্যালকুলেটর চাপ দিলে স্কয়ারের একটা মান আসবে, এর মান আছে 2.71, বর্গ করলে বিয়োগ করলে একটা রেজাল্ট পাবে। নিউমারিক ডিজিট অথবা এইটা যে কোনোটাই কাউন্টেবল। আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে মডিউলাস ফাংশন পড়িয়েছিলাম, মনে পড়ে না পড়াইনি? আমার ডিপ্লোমাতে পড়েছো, ইন্টারমিডিয়েটে পড়েছো। দেখো মডিউলাসের ডেফিনিশনটা, মডিউলাস অফ এক্স এর রেজাল্ট হলো দুইটি, একটি হলো এক্স যখন এক্স এর মান 0 অথবা পজিটিভ, আর মাইনাস এক্স যখন এক্স এর মান নেগেটিভ। দিস ইজ দ্য ডেফিনিশন অফ মডিউলাস অফ এক্স, ঠিক আছে। এখন একটা ফাংশন যদি এমন হয় মডিউলাস অফ 2 minus 3x, এটা মানে কি? এটা মানে 2 minus 3x যখন 2 minus 3x greater equal 0, আর minus 2 minus 3x যখন 2 minus 3x less than 0। এটা বুঝতে পারলে এটাও কিন্তু বুঝতে পেরেছো। এটাকে আবার ভেঙে ছোট করা যায় কিভাবে? এটাকে লেখা যায় 2 minus 3x, যখন একটু ঘুরিয়ে সাজায় লেখা যায়, অর্থাৎ x less than x, এটা পক্ষান্তর করলে ওই পাশে চলে যাবে, লেস দেন ইকুয়াল কত আসে 2/3, 2/3 হিসাব করো, 2 গ্রেটার দেন 3x, তাহলে x লেস দেন 2/3 আসে। আর এইটা ক্যালকুলেশন করলে 3x - 2, ঠিক আছে, যখন
x greater than 2/3 অর্থাৎ এই ফাংশনটাকে এইভাবে ব্যাখ্যা করা যায়। একটা অঙ্ক যদি থাকে এই টাইপের, মনে করো একটা ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা হলো সাপোজ 0 to মনে করো 3 বা 2, 0 to 2, আর ফাংশনটা হলো 2 - 3x, 2 - 3x। তাহলে এই ফাংশনটাকে এই ফর্মুলা দিয়ে 2 ভাগে ভাগ করে নিতে হবে। একটি ভাগ হবে 0 থেকে 2/3 পর্যন্ত, আরেকটি ভাগ হবে 2/3 থেকে 2 পর্যন্ত। 2/3 এর মান আছে কিন্তু এটা 0.67 এর মতো, একটা হলো 0 থেকে 0.67, তার মানে অঙ্কটা ভাঙলে এইভাবে হবে যে 0 থেকে 2/3, আর এই 2/3 এর আন্ডারে 2/3 এর মধ্যে রেজাল্ট আছে 2 - 3x dx, আর 2/3 থেকে 2 পর্যন্ত রেজাল্ট আছে 3x - 2। এবার তুমি বাকিটা ক্যালকুলেশন করে বের করবে। এই হলো মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন। তবে সীমানাটা এমন ভাবে থাকবে যার ব্রেকডাউনটা অবশ্যই ক্যালকুলেশন করলে এই ইন্টারভেলের মধ্যে অবশ্যই পড়বে। আশা করি ডেফিনিট ইন্টিগ্রাল বুঝতে পারতেছ। আমি সামান্য একটু স্লাইড দিয়ে তোমাদেরকে আমি আসলে ইন্টিগ্রেশন গুলি তোমাদের জন্য করি নাই, মোটামুটি ক্লাসেই কিন্তু এগুলি করাতে হয়, এভাবে শুধু রেজাল্ট করে দিলে হবে না, তোমরা করবে পর্যায়ক্রমে। তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ? কার মাইক্রোফোনটা যেন সাউন্ড আসতেছে, একটু কাইন্ডলি বন্ধ করো। আমি পুরো স্লাইডটা এখনো কমপ্লিট করিনি, যার ফলে আপলোড করিনি, ইনশাআল্লাহ আপলোড করে দিব। আচ্ছা, ডেফিনিট ইন্টিগ্রালের এই থিওরাম দুটো পড়িয়েছিলাম, ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস এবং ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনিশন এবং প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালস। এখানে দেয়ার আর 7 প্রপার্টিজ। আমার মনে হয় আমি এই 7টি প্রপার্টি তোমাদেরকে ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে না? হ্যাঁ, এবং তোমরা পড়েছো এই প্রপার্টি দিয়ে আজকে কিন্তু অঙ্ক করিয়েছি। ওকে, ভেরি গুড। তাহলে আমরা প্রপার্টি গুলো শিখে নিলাম। দেন evaluate the following definite integrals। বই থেকে বইয়ের ডাক নাম্বার আছে, তোমরা খুঁজলে হয়তো বা পাবে। here are lots of problem। এখানে আমরা অনেকগুলো অঙ্ক নিয়েছি, all are related to substitution method, সবগুলি সাবস্টিটিউশন মেথড সাপোর্ট করে। সো তোমরা এখানে কিভাবে সাবস্টিটিউট করে করতে হয় আমি কিন্তু দেখিয়েছি, যেমন শেডিং প্রবলেমস গুলি, এই প্রবলেমটা কিভাবে করতে হবে, এই প্রবলেমগুলি কিভাবে করতে হবে, সবগুলি প্রবলেম সাবস্টিটিউট করে করে তোমাকে সলভ করতে হবে। এছাড়া পরের স্লাইডে আমি তোমাদের জন্য আরো কতগুলি প্রবলেমস নিয়েছি। এখানে দেয়ার আর 16 ডিফারেন্ট প্রবলেমস, কিছু আগের প্রবলেমের সাথে ম্যাচিং আছে, কিছু হলো নতুন। যেমন আমাদের নতুন প্রবলেমস এর মধ্যে ফাংশনাল ভ্যালু ইন্টারভেল আকারে দেয়া থাকলে, মডুলাস আকারে দেয়া থাকলে, তারপরে এই অঙ্কটা আমরা করে দিয়েছিলাম তোমাদেরকে। কার মাইক্রোফোনটা যেন সাউন্ড হচ্ছে, মাইক্রোফোন সাউন্ড হচ্ছে, একটু কাইন্ডলি বন্ধ করো। ফাহিম কি অফ করতে বলেন? আচ্ছা, যাই হোক, সো এখানে যে প্রবলেমস গুলি আছে এগুলি আসলে তোমরা একটু সময় দিতে হবে। এই সময়ের জন্য আমরা অত অল্প সময় কিন্তু এতগুলি অঙ্ক আমাদের খুব কষ্ট হয়ে যাবে আমি বিশ্বাস করি। তবে একটু একটু করে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ডেফিনিটের সেই অঙ্কগুলি নিয়ে আসছি যে অঙ্কগুলি আমরা পারি। যেমন মার্ক করা অঙ্কগুলি কিভাবে সাবস্টিটিউট করতে হয় এগুলি তোমাদেরকে কিন্তু আমি করিয়েছি। হ্যাঁ, আর কিছু প্রবলেম আছে ডাইরেক্ট ক্যালকুলেশন করা যায়।
যেমন 6 নম্বর অঙ্কটা ডাইরেক্ট টেন ইনভার্স এক্স, ডাইরেক্ট ক্যালকুলেশন। তারপরে 13 নম্বর অঙ্ক cos স্কয়ার থিটা ডেফিনিশন পড়িয়েছি, 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos টুয়াইস থিটা। 14 নাম্বার সাবস্টিটিউশন করে করতে হবে। আর 8 নাম্বারটার মতো কিছুদিন আগে একটা থিওরাম পড়িয়েছিলাম, মনে পড়ে? স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ছিল, লিমিটটা ছিল না, এখানে আমরা লিমিট ইন্ট্রোডিউস করেছি। সো এই টাইপের প্রবলেমস গুলি আমি এখানে তোমাদেরকে সুসংবাদ দিতে চাই, অর্থাৎ স্লাইডে যে অঙ্কগুলি আছে 2 সেট প্রবলেম আছে, এর বাহিরে তোমাদের জন্য আমি রাখতেছি না, এর মধ্য থেকেই তোমাদের জন্য পরীক্ষায় ডিজাইন করব। অতএব তোমরা ভয় না পেয়ে এই রিলেটিভ প্রবলেমস গুলি তোমরা সলভ করতে থাকবে। আমি এখন তোমাদেরকে অ্যাপ্লিকেশনস এর কিছু মডেল আলোচনা করব, আর এই ক্যালকুলেশনস গুলি আমরা কিছু ক্যালকুলেশন তোমাদের জন্য আমি করে দিব। তবে তোমাদের তরফ থেকে যদি আসে স্যার আমি এই 30টা অঙ্ক থেকে 10টা 15টা করতে পেরেছি, আর ওইগুলি যদি একটু দেখিয়ে দেন আমাদের জন্য সুবিধা হয়, তাহলে আমার জন্য সুবিধা হলো যে আমি সব করে দিলাম না, আর সব করে দেওয়া মানে হলো তোমরা কিছুই শিখতে পারবে না, এটাও মনে রাখতে হবে। কিন্তু আমরা এই ডেফিনিট ইন্টিগ্রালের যে অ্যাপ্লিকেশনস, দ্যাট মিন্স আমরা there are 3 kinds of applications, একটু রাফলি আলোচনা করতেছি যেগুলি তোমরা ডিপ্লোমাতেও পড়েছো। 1 নাম্বার হলো এরিয়া ইভালুয়েশন, এরিয়া ক্যালকুলেশন। আর ডেফিনিট ইন্টিগ্রালের প্রথম অ্যাপ্লিকেশনটা হলো এরিয়া ক্যালকুলেশন। এরিয়া ক্যালকুলেশনের কতগুলি পদ্ধতি আছে, ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা হলো একটি ফাংশন যদি এমন হয়, মনে করো এক্স এক্সিস, ওয়াই এক্সিস, আর দিস ইজ এফ অফ এক্স। এই এফ অফ এক্স এর মধ্যে আমাদের এই জায়গাটা এ আর এই জায়গাটা বি, অর্থাৎ এই গ্রাফটা এ থেকে বি পর্যন্ত এক্স অক্ষের উপর যেই এলাকাটা তৈরি করেছে এই এলাকার ক্ষেত্রটা আমাদের বের করতে হবে, এই এলাকার এরিয়াটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হলো এ টু বি এফ অফ এক্স ডিএক্স, যা আমরা কিছুদিন আগেও কিন্তু এই টাইপের দেখিয়েছিলাম। এই ক্ষেত্রে একটি ফাংশন দেয়া থাকবে, মূলত ফাংশন দুইটাই দেওয়া। নিচের ফাংশনটা হলো y সমান 0, অর্থাৎ f of x এর মান 0, x এক্সিস। এই 1 নাম্বার। 2 নাম্বার ফর্মুলাটা হলো এরিয়া বের করার দ্বিতীয় ফর্মুলা। যদি আমাদের ফাংশনটা এমন থাকে, এই তোমাদের মাইক্রোফোনটা, কারো মাইক্রোফোনে অনেকটা ডিস্টার্ব হচ্ছে, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি সাউন্ড আসে। ওকে, এমন আসতে পারে, মনে করো একটি গ্রাফ হলো f1x, রেড কালার দিয়ে দেখালাম। আরেকটি গ্রাফ মনে করো f2x, রেড কালার দিয়ে দেখালাম, ব্লু এন্ড রেড। এই দুটি গ্রাফের মধ্যবর্তী x এর মান a থেকে b, এ থেকে বি পর্যন্ত এই দুটি গ্রাফ দ্বারা আবদ্ধ এরিয়া কোনটা? আবদ্ধ এরিয়া হলো এটা। বুঝাতে পেরেছি? একটা হলো ব্লু কার্ভ আর একটা হলো রেড কার্ভ। এই ব্লু এন্ড রেড কার্ভের ইন বিটুইন এরিয়া ফ্রম লিমিট a টু b, তাহলে ডটেড রিজিয়ন। এই এরিয়াটা ক্যালকুলেশন করার ফর্মুলা হলো a is equals to a to b f1x f1 minus f2 dx। তাহলে f1 minus f2 কেন?
F1 দিয়ে আমরা যে এরিয়াটা পাই সে এরিয়াটা হবে ডটেড প্লাস ব্ল্যাঙ্ক এরিয়া। F1 দিয়ে এরিয়া পাবো এই ডট এরিয়া প্লাস খালি এরিয়াটা, আর F2 দিয়ে যে এরিয়াটা পাবো ব্ল্যাঙ্ক এরিয়া, তাহলে দুইটার বিয়োগফল হবে ডটেড এরিয়া। এইভাবে দুইটি ফাংশন যদি দেওয়া থাকে তাহলে আমাদের ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে। বুঝাতে পেরেছি? আমি জাস্ট ফর্মুলা দেখাচ্ছি, আপকামিং ক্লাসে আমরা এই এরিয়া রিলেটেড প্রবলেম সলভ করব। প্রতাপ কুমার, যে এইগুলো 2 নাম্বার ফর্মুলা, হাউ টু ক্যালকুলেট এরিয়া। 3 নাম্বার এরিয়ার আরেকটি বিশেষ ফর্মুলা আছে, সেটা আর কয়টা ক্লাস লাগবে আপনি শেষ করতে সিলেবাস? আমি চেষ্টা করব খুব স্বল্প সময়ের মধ্যে, তবে আর 3টা ক্লাস তো কালকে সহ আরো 2টা যে আছে সেই 3টা ক্লাস আমাদের নিতে হবে, ঠিক আছে? শর্ট করে নেন স্যার, আর এত নিতে পারবো না স্যার। শোনো, যা পড়াইছেন স্যার না না, আমি মনে করেন শর্ট তোমাদেরকে ডেফিনিট করে দিয়েছি, সেখান থেকেও ডেফিনিট হবে, আরো ডেফিনিট হবে, তোমরা করে করে আমাকে রিটার্ন করবে, স্যার এই করেছে আর করতে পারতেছি না, তাহলে ওইগুলির উপর ভিত্তি করেই কিন্তু আমরা করব। সিলেবাস প্রায় শেষের দিকেই চলে আসছি। 3 নাম্বার এরিয়াটা একটু ডিফারেন্ট। মনে করো 3 নাম্বারের গ্রাফটা এই টাইপের, সরি, দিস ইজ এক্স এক্সিস, ওয়াই এক্সিস, অরিজিন। 3 নাম্বারের গ্রাফটা সামথিং ডিফারেন্ট। মনে করো একটি ফাংশন হলো এই টাইপের f1x, খেয়াল করিও। আরেকটি ফাংশন মনে করো এই টাইপের f2x। কয়টি ফাংশন? 2টি ফাংশন। আর আমাদের সীমানা দেওয়া আছে a থেকে b, a থেকে b। এখন এই এলাকার মধ্যে গ্রাফ আছে, কিন্তু লালটা কালোটা 2টা গ্রাফ পড়ে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের লাল গ্রাফ এবং কালো গ্রাফের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে আমাদের এলাকাটাকে 2 ভাগে ভাগ করতে হবে। আর এই টাইপের ফর্মুলা আমরা জানি, সি, এ এবং বি এর মধ্যবর্তী এলাকার মধ্যে আছে। এখন 3 নাম্বার এরিয়াটার হবে, এটা হবে R1, এটা R2, অর্থাৎ A1 প্লাস A2। আমরা এটা যদি A1 ধরি, প্রথম এরিয়া A1, দ্বিতীয় এরিয়াটা মনে করো A2, অর্থাৎ এরিয়া A ইজ ইকুয়ালস টু A1 প্লাস A2। এখন A1 হবে A থেকে C, A থেকে C, রেড কালার F1 x dx। আর দ্বিতীয় এরিয়াটা হবে C থেকে B, C থেকে B, তার করেসপন্ডিং কালার হলো F2, F2 x dx। এই হলো 3 প্রকারের এরিয়া বের করার কৌশল। প্রথমটা কি? সিম্পল একটি গ্রাফ থাকলে। দ্বিতীয়টা 2টি গ্রাফ দ্বারা আবদ্ধ থাকলে। তৃতীয়টা 2টি গ্রাফের সাথে এক্স এক্সিসও আছে। খেয়াল করে দেখো, এমন যে তার মধ্যবর্তী আরেকটা পয়েন্ট পাওয়া যায়, তাহলে কিন্তু এটা ভাগ করতে হবে। এই 3 রকমের আমরা 3-4টা অঙ্ক আপকামিং ক্লাসে করাবো। ভলিউম আছে, সারফেস আছে, আর অনেক কিছুই আছে, সেখান থেকে 1টা 2টা করে করাবো। তবে এরিয়াটা আমাদের ভালো করে শিখতে হবে, ঠিক আছে? ভয়ের কিছু নাই, হতাশা হওয়ার কিছু নাই। তোমরা দ্রুত, অনেক জায়গায় আজান দিচ্ছে, চ্যাট বক্সে আইডি গুলি লিখো। স্যার যে সিটির ইয়াটা একটু দেন, মানে অ্যানসারটা। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সের আইডি গুলি লিখো তোমরা। অ্যান্সার হলো, আমি বলে দিচ্ছি, সিটিতে তোমরা আবার পরীক্ষা দিবে, সবগুলি ভুল হোক শুদ্ধ হোক আবার পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পরে সাবমিট করবে। সাবমিট করার পরে তুমি সঠিকটা তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আবার কি সিটি হবে?
না 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 না, আমি আবার বলি শোনো, তুমি যে সিটির প্রশ্নটা পেয়েছো সেই সিটির প্রশ্নটা দিয়ে আবার তুমি দিবে, পরীক্ষা দিবে। হ্যাঁ, দিতে পারবে, যতবার খুশি তুমি দিতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এটা কাউন্ট হবে না। না না, আর ওইখান থেকে তো আর কোনো কাউন্টেশন কিছুই নাই, যা করার তো হয়ে গেছে। কথা কি জি, স্যার। বুঝতে পেরেছি? জাস্ট জি, স্যার। যেটা নিছেন স্যার কেন সর্বোচ্চ বেস্ট যেটা ওটাই তো কাউন্ট করবেন। কাউন্ট কি করব সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে স্যার। বলে দেই নাই কোনটা কাউন্ট করব। জি, স্যার। হ্যাঁ, এটা বলে দিয়েছি। তোমরা কারেক্ট অ্যান্সার দেখতে পাবে, পয়েন্ট কত পেয়েছো সব দেখতে পাবে। আমি সবকিছু দিয়েছি, রিপিটেডলি তোমরা অ্যান্সার করতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমরা একজন চেক করে দেখো তো ওপেন করা যায় কিনা। স্যার আজান দিচ্ছে তো স্যার লিভ নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যারা লিখেছো তারা লিভ নাও, যারা আইডি লিখেছো লিভ নাও। জি স্যার। হ্যাঁ, ওপেন স্যার। ওপেন করতে পারো। স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ ওটা sure. নিচের চ্যাট বক্সে দিয়েছেন? না না, হোয়াটসঅ্যাপের যে গত ক্লাসের লিংক সেটাই হ্যাঁ স্যার, ওপেন হচ্ছে স্যার। ওপেন স্যার, হচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, কে যেন কি বলতে চেয়েছো বলো। জি স্যার, আমি 27 স্যার। আমি গত ক্লাসে ছিলাম, নামাজে যাওয়ার কারণে প্রেজেন্ট দিতে পারিনি স্যার, আমি লিখে দিয়েছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছো, আমি পেয়েছি। আসসালামু আলাইকুম স্যার। আমার স্যার, এই chat book- স্যার, আমি আচ্ছা, তো ম্যাথের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারিনি এখন। এখনো অ্যাডই হতে পারোনি? আচ্ছা, তুমি আমার সাথে পরবর্তীতে কথা বলিও। হ্যাঁ, আজান দিচ্ছে, আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ। আল্লাহ হাফেজ। আমার প্রেজেন্টে স্যার, আমি গত ক্লাস ছিলাম, গত ক্লাসে হ্যাঁ, সেটা পেয়ে যাবা। জি, হোয়াটসঅ্যাপে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ স্যার আমি অ্যাড হতে পারিনি। আচ্ছা, তুমি আমার সাথে পরে কথা বলিও। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।